শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যবসা বাজেট নিয়ে আমাদের বিশেষ আয়োজন বাজেটের ১৬ আনায়। আমরা গতকাল যে বাজেটের বিশেষ অনুষ্ঠান করেছি তার পরবর্তীতে আজকে আমরা একটু দেখতে চাই যে বাজেট আসলে কেমন হলো, বাজেটের যেই প্রতিশ্রুতিগুলো ছিল সরকারের পক্ষ থেকে সেটি কতটা পূরণ হয়েছে, ব্যবসায়ীরা কি বলছেন, অর্থনীতিবিদদের বিশ্লেষণ আজকে শুনতে চাই। আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিবিডির সিনিয়র ফেলো ডক্টর তৌফিকুল ইসলাম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব তৌফিক, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে এখানে এসে সময় দিয়েছেন। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তাফিজুর রহমান। আপনাকেও স্বাগত জানাচ্ছি জনাব মুস্তাফিজ। জনাব তৌফিক, আপনার অনুমতি নিয়ে আমরা শুরুতে একটু জনাব মুস্তাফিজুর রহমান কাছে যেতে চাই, কারণ আসলে সরকার বলেছিল আসলে ব্যবসা বান্ধব বাজেট হবে। কেমন হয়েছে আমরা একটু ব্যবসায়ীর কাছ থেকে শুনতে চাই। জনাব মুস্তাফিজ, আপনার কাছ থেকে শুনতে চাই যে ব্যবসা বান্ধব হলো কিনা বাজেট। বান্ধব বলবে তখন কিন্তু প্রবৃদ্ধির কথা আসবে, বিনিয়োগের কথা আসবে। কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় তিনি তার বিভিন্ন গণমাধ্যমে যেটা বলেছেন, তিনি বলেছেন আমরা প্রবৃদ্ধিকে গুরুত্ব না দিয়ে আমরা ফাউন্ডেশনটাকে, ভিত্তিটাকে আমরা শক্ত করছি, যাতে ভবিষ্যতের জন্য একটা সমতা ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গড়ে ওঠে। তাহলে যদি প্রবৃদ্ধিকে যদি গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু ব্যবসায়ীদের জন্য যে বিনিয়োগের জায়গাটা কি হবে, এটা ঋণ প্রবাহ সংকুচিত করা যদি হয়, তাহলে কিন্তু এটা ব্যবসার জন্য আপনার সহায়ক হলো না, যে প্রবৃদ্ধি হবে, অনেক বিনিয়োগ হবে ব্যবসায়ীদের জন্য। আর তিনি যে দর্শনের উপর ভিত্তি করে তিনি বলছেন অগ্রাধিকার খাত চিহ্নিত করবেন, রাজস্ব বৃদ্ধি করবেন, তারপরে তিনি বলছেন যে বিনিয়োগ বৃদ্ধি হবে, কর্মসংস্থান সুযোগ হবে, কর নীতি সংস্কার হবে, এবং এগুলোর মধ্য দিয়েই আমাদের দেশের একটা অর্থনীতির ভিত্তি স্থাপিত হবে। তা আমরা যদি বলি যে অগ্রাধিকার খাত মানে সেটা যদি আপনার ব্যবসায়ীদের জন্য যদি বলে দেওয়া হয় যে আপনাদেরকে এই খাতটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েছি, আপনারা এখানে বিনিয়োগ করেন, এখানে বিনিয়োগ করলে আপনাদের এই সুবিধা থাকবে, সেই অগ্রাধিকার খাতের নির্দেশনা এবং অ্যাট্রাকটিভ আকর্ষণীয় করে দেওয়ার জায়গাটা এখানে সুস্পষ্ট নাই। সেই দিক থেকে আমি বলবো যে এটা যে ব্যবসায়ী বান্ধব যে একটা করা হয়েছে, সেটা কিন্তু অঙ্ক দ্বারা প্রমাণিত হচ্ছে না। জি, আপনার কাছে আবারও ফিরবো জনাব তৌফিক। মুস্তাফিজ ভাই কিন্তু বলছেন যে ব্যবসা বান্ধব হয়নি, কিন্তু যে দর্শনের উপর আসলে এই বাজেটটা প্রণয়ন করা হলো সেটি হচ্ছে প্রবৃদ্ধির যে মোহ, আওয়ামী উচ্চাভিলাষের মোহ, সেখান থেকে বেরিয়ে এসে তারা বলছেন যে আমরা একটা সামগ্রিক উন্নয়ন মডেল ধারণা দিতে চাই, সেটার উপর ভিত্তি করে বাজেটটা দেওয়া হয়েছে। সেদিক থেকে যদি চিন্তা করেন তাহলে কি এটা একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে, যে কিছুটা ব্যবসায়ীদের জন্য আবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে একটি স্ট্যাবিলিটি আনা অর্থনীতিতে, সেটি কি চেষ্টা ছিল কিনা? যেই বাজেটটি দেওয়া হয়েছে, গতকালকে প্রস্তাব করেছেন মাননীয় অর্থ উপদেষ্টা, তিনি তার বাজেট বক্তৃতার একটি শিরোনাম দিয়েছেন। শিরোনামে উনি বলেছেন বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। ফলে সেই দিক থেকে আমি মনে করি যে আমাদের গত বছরের যে জুলাই আগস্ট মাসের যে গণ অভ্যুত্থান, তা যা থেকে শুরু হয়েছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করা, সেখান থেকেই হয়তো তিনি শব্দ চয়ন করেছেন। একইভাবে টেকসই অর্থনৈতিক কথা যখন উনি বলছেন, ধারণা করা যায় যে আপনি যেটা বললেন যে প্রবৃদ্ধির যে একটা, আমি বলতাম ফ্যাটিক, এক ধরনের মোহ ছিল এটা আমাদের গত শাসন আমলে, সেইখান থেকে টেকসই অর্থনৈতিক ব্যবস্থার একটা বড় আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে তারা এক ধরনের স্থিতিশীলতা আনতে চাচ্ছেন। আপনারা এটা দেখবেন যে ৩-৪ বছর আগেই আওয়ামী লীগ সরকারের শেষের দিকে এসে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অস্থিরতাটা একেবারে স্পষ্টভাবে বের হয়ে আসছিল। মূল্যস্ফীতি বেশি ছিল, ব্যাংকগুলোর অবস্থা খারাপ ছিল, রাজস্ব আদায় হচ্ছিল না, আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেল, আমার টাকার বিনিময় হার দুর্বল হয়ে গেছে।
ফলে সার্বিকভাবে সেই জায়গাটায় স্থিতিশীলতাটা একটা বড় বিষয়। তো আমি সাধারণভাবে যে বাজেটটাকে যেভাবে দেখার দরকার তার ভিতরে আমি দুই তিনটি জিনিস দেখতে চাচ্ছি আর কি। তার মধ্যে একটা হলো যে কোন ধরনের সামষ্টিক অর্থনীতির ভেতর দিয়ে তারা প্রক্ষেপণের ভিতর দিয়ে তারা বাজেটটা তৈরি করছেন, এবং তার সাথে মিলে যেই বাজেটের দুটো ভাগ থাকে। তো একটা ভাগ থাকে হলো আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েশন বাজেট, সেটা হলো যে বরাদ্দ কোথায় দেওয়া হচ্ছে, কোথা থেকে আয় আসবে, কোথা থেকে ব্যয় আসবে, আমরা ফিসকাল ফ্রেমওয়ার্ক যেটা বলি। আর একটা হলো যে আমার যেই বিভিন্ন কর হারের বিষয় থাকে। তো আপাত দৃষ্টিতে যেই ধরনের ম্যাক্রো ফ্রেমওয়ার্ক থেকে দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু উচ্চাভিলাষী পর্যায়ে আছে। মানে এই অর্থ বছরের ধরেন বিবিএস বলছে যে তাদের প্রাথমিক হিসাবে 4% প্রবৃদ্ধি হবে, প্রথম 2 কোয়ার্টারে একটায় 2%, আর একটা 4.5% প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু ওনাদের যেই ম্যাক্রো ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, সেইখানে ওনারা বলছেন যে 5% প্রবৃদ্ধি হবে, 5.5। হ্যাঁ, তো সেইটাকে যদি আপনি চিন্তা করেন একই রকমভাবে যেই মূল্যস্ফীতির হিসাব এসছে মে মাস পর্যন্ত, তাতে প্রায় 10% থাকে। ওনারা এটাকে অনেকখানি কমিয়ে এনে দেখবার চেষ্টা করেছেন। মূল্যস্ফীতির জায়গায় দুটো বিষয় ছিল, একটা হচ্ছে যে বাজেটে আমরা দেখেছি 6.5% লক্ষ্য ধরা হলো আগামী অর্থ বছর, আমি এই অর্থ বছর। কিন্তু আবার অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বললেন যে আমরা জুনের মধ্যে এটাকে 5% নামিয়ে আনতে পারবো। হ্যাঁ, মানে সেটা তো আছে। আর আমি বলছি যে এই অর্থ বছরেরও যেই ভিত্তির উপরে দাঁড়িয়ে উনি বাজেটটা দিচ্ছেন সেটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি। সেটা হলো যে এবং যেই বাজেটের আকারটি নিয়ে অনেক আলোচনা হয়েছে যে প্রথমবারের মতো ঘোষিত বাজেট আগের বছরের চাইতে এই বছর বাজেট ছোট, আগামী বছর বাজেট ছোট হয়েছে। আসলে তো হলো এই অর্থ বছরের যে বাজেট আছে এটা বাস্তবায়ন হবে না, এবং এটা যেই সংশোধন করা হয়েছে সেই সংশোধনও বাস্তবায়ন হবে না। এটা খুব পরিষ্কার করে আপনি দেখতে পাবেন। সেটা আমরা বলেছি যে এটার যেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এটা প্রায় 29-30% মতো হয়তো আমার আরও বেশি প্রবৃদ্ধি করতে হবে আগামী অর্থ বছরে। একই রকমভাবে এডিপির যেইটা ধরা হয়েছে সে তারও বোধহয় আরও আমি মনে করি 70-80%, 85% বেশি সংশোধনের পরে তারপরেও এটা খরচ হবে না। সুতরাং যেই বাজেটটা আগামী অর্থ বছর আছে সেইটাও একটা বড় জায়গায় যাবে। যেই বাজেটটা ওনারা দিয়েছেন তার ভিতরে আমি 3টি জিনিস স্পষ্টভাবে দেখতে পারি। একটা হলো এটাকে সংযত রাখা হয়েছে আর্থিক সক্ষমতার ভিত্তিতে, এবং এই আর্থিক সক্ষমতা বাজেটটাকে লিড করেছে। যে কারণ হলো এটা শুধুমাত্র কর আহরণের বিষয় না, এইটা আপনার যে পরিমাণ উনি আসলে এখন আমরা মানে বড় করতে পারবো, ঋণ নিতে পারবো দেশি বিদেশি উৎস থেকে, সেইটারও ক্ষেত্র কমে গেছে। ফলে বাজেটে যদি আপনি অনেক কর আহরণ করতে না পারেন তাহলে আপনার এইটা কঠিন হবে। দ্বিতীয় যেটা আছে সেটা হলো IMF এর অনেকগুলো শর্ত আছে, সেইটার একটা প্রতিপালনের চেষ্টা দেখা গেছে। কিন্তু আমার কাছে আবার ইন্টারেস্টিং লেগেছে, আমার মনে হচ্ছে যে কিছু একটা যে সামনের অর্থ বছরে যখন প্রক্ষেপণ করছেন তখন সেটা অতখানি দেখা যায়নি। তৃতীয় আমার কাছে মনে হয়েছে যে এলডিসি থেকে আমরা বের হয়ে আসছি, ওইটা কিছুটা গাইড করেছে যে ওইখানে কিছু লিবারালাইজেশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। ফলে সার্বিকভাবে এটাকে একটু ছাড়াভাবে করা হয়েছে। প্রচেষ্টাগুলো ছিল বৈষম্যের ক্ষেত্রে, যেমন ভাতা বাড়ানো হয়েছে, যেমন আপনার কিছু কিছু জায়গায় ওনারা নতুন করে বরাদ্দ দিয়েছেন যেটা ভালো। কিন্তু মূল জায়গা যেটা একটা বড় থাকবে, যেটা আপনি মধ্যবিত্ত বা আমাদের যারা করদাতা আছেন তাদের চিন্তা থাকবে, যে এই কর হারটা সামনের অর্থ বছরের জন্য বা অ্যাসেসমেন্ট ইয়ার তার পরের বছরটা হয়, তো এটা একটা কনফিউশন তৈরি হয়ে গেছে কোনটা অ্যাসেসমেন্ট ইয়ার কোনটা সো এইবার যে কর দেওয়া হবে আগামী নভেম্বরের ভিতরে তার উপরে কোনো চেঞ্জ নাই। কিন্তু তারপরে যে চেঞ্জটা আসবে সেই চেঞ্জটাতে ওনারা যেভাবে পরিবর্তন করেছেন তাতে অধিকাংশ করদাতা এবং বিশেষত যারা আমরা মধ্যবিত্ত বলি যে প্রথম দিকের করদাতা, তাদের জন্য আসলে কোনো রিলিফ হবে না, যদিও মূল্যস্ফীতির সাথে অ্যাডজাস্ট করে এটা করা হয়েছে। আর সার্বিকভাবে আমার কাছে মনে হয়েছে যে তারা একটা দোটানার ভিতরে পড়ে গেছেন। কোনো জায়গায় তারা চেষ্টা করেছেন যে এখানে বৃদ্ধি করা যায় কিনা। আপনি কি রাজনৈতিক সরকারের যে বাজেট তার সাথে এই যে অরাজনৈতিক সরকারের এই বাজেট এর মধ্যে কোনো পার্থক্য দেখেন? পার্থক্য 2-3টি স্পষ্ট। আমার কাছে মনে হয়েছে যে একটু ছাড়া বাজেট হয়েছে, একটার সাথে আরেকটার সম্পর্ক অতখানি নাই। ফলে আপনি কোনো জায়গায় হয়তো ছাড় দিচ্ছেন, যেমন গোষ্ঠীর ভিতরে ছাড় দিচ্ছেন, যে আপনি একটা গোষ্ঠীকে বলছেন যে আপনার যেই
ইম্পোর্টেড সময় যে আপনি অ্যাডভান্স ট্যাক্সটা দিবেন, এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এখন আবার আরেকটা জায়গায় যে টোটাল যে আপনার অ্যাডভান্স ট্যাক্স আছে অন দ্য রেভিনিউ, ওইটা 1% করা হয়েছে বাড়িয়ে দিয়ে। তো আসলে আমরা কোন ফিলোসফিতে যাচ্ছি? আমরা কি আগের এইটার একটা একটু ছোট করে বলে নিই দর্শকদের সুবিধার জন্য। আসলে এই অ্যাডভান্স ট্যাক্সটা এইভাবে কেন নেওয়া হয় ফাইনাল সেটেলমেন্ট করে বা এই করে? কারণ হলো যে ধারণাটা হলো, যেটা সত্য ধারণা, সেটা হলো যে ওদের অনেক ব্যবসায়ী আছেন যারা প্রকৃতভাবে কর দেন না। ফলে সরকারের পক্ষ থেকে চেষ্টা থাকে হলো যথাসম্ভবভাবে আমি বিভিন্নভাবে টেনে আনি। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো যে আপনি যদি যখন ক্ষতিগ্রস্ত একটা ব্যবসায়ী হবেন বা ওই পরিমাণ কর আসলে আপনার প্রকৃতভাবেও হয় না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু যে হয়তো ফাঁকি দিচ্ছে সে ওইটা ফাইনাল সেটেলমেন্ট দিয়ে দিবে এবং কর যারা আহরণ করছেন তারাই হবে না। ফলে এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি সংশোধন না আনেন, তাহলে ওই যে প্রথম শব্দটা বৈষম্য, সেই বৈষম্যটা থেকে যাচ্ছে। আমরা একটু জনাব মোস্তাফিজের কাছ থেকে একই প্রশ্নটা করতে চাই। জনাব মোস্তাফিজ, আপনার কাছে কি মনে হয়েছে? আপনি আমরা জানি কিছুটা রাজনীতির সাথেও জড়িত, সরাসরি না হলেও, মানে এই বাজেটটাকে আপনার কাছে কি অরাজনৈতিক বাজেট, মানে কোনো পার্থক্য কি দেখেন? ধরুন, রাজনৈতিক সরকারের বাজেটটা হলো যে তার যে প্রতিশ্রুতি, যেটা রাজনৈতিক উইল, যে গ্রুপকে নিয়ে বা সেক্টরকে নিয়ে তার ভোটের প্রতিশ্রুতি, সেটাকে তারা বাস্তবায়ন করা, এটা রাজনৈতিক সরকারের একেবারে মুখ্য লক্ষ্য। কিন্তু এখানে যারা এই বাজেটটা, যে অন্তর্বর্তী সরকারের যে সমস্ত অর্থনীতিবিদ, বিজ্ঞ যারা এই বাজেট প্রণয়নের সাথে জড়িত, বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা, তিনি কিন্তু যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং আজকে বর্তমানে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, এনারা কিন্তু অনেক ভালো গবেষক এবং অর্থনীতির যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর, এগুলো ওনারা জানেন, বোঝেন। তো তাদের বাজেটটা যে একটা ভিন্ন রকম যে অবস্থা তৈরি হবে, সেটা আমি এখানে দেখি নাই। সেটা ওনারা যৌক্তিক করেছে, যেগুলো বাজেটের ন্যারেশনটা খুবই চমৎকার হয়েছে। আমি যেটা একটু আগে বললাম, তার মধ্যে ধরেন সরকারের ব্যয় সংকোচন করা, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়েছে, এগুলো কিন্তু একটা দিক নির্দেশনা আছে, যে ভিত্তির কথা বলছে, যে পরিবর্তনের যেটা, সেটা কিন্তু এখানে সুস্পষ্ট আছে। কিন্তু ধরেন যে একটা সেক্টরকে যে রেভলিউশনারি চেঞ্জ আনার জন্য, ধরুন আমদানির বিকল্প এই পণ্যগুলো আমরা এখানে উৎপাদন করব, আমাদের লোকাল রিসোর্স এই আছে, একটা উৎপাদনমুখী একটি অর্থনীতি এবং রপ্তানিমুখী একটা অর্থনীতিতে নিয়ে যাওয়ার জন্য একটা সুস্পষ্ট গাইডলাইন, সেটা কিন্তু এই সরকার দিতে পারতো। যেমন আমি কৃষির ব্যবসা করি, আমি ফার্মাসিউটিক্যাল বিজনেস করি, আরো অন্যান্য ব্যবসা যেগুলো আছে, সেগুলোর মধ্যে থেকে যদি কৃষি এবং ফার্মাকে যদি আমি চিন্তা করি, ধরুন কৃষিতে কিন্তু একটা রেগুলেশনারি চেঞ্জ আমরা 55 বছরও করতে পারিনি। উৎপাদন বৃদ্ধির যে টার্গেট সেট করা, যে আমরা বর্তমানে 1.5 কোটি কৃষক আছে, তার জমি নিয়ে বসে আছে, এরা উদ্যোক্তা, এরা প্রত্যেককেই একজন এন্টারপ্রেনার। তার কাছে আমি একটা প্রযুক্তি নিয়ে যাব, অর্থ নিয়ে যাব, কৃষিভিত্তিক শিল্পায়নের জোয়ার সৃষ্টি করব, গ্রামীণ অর্থনীতির পুরা মোড়টা ঘুরে যাবে, যে আমরা যে কৃষিকে ঘিরে যে একটা কম্প্রিহেন্সিভ নিয়ে, যে এটাই যেহেতু আমাদের স্থানীয় সম্পদ, সেটা আমি প্রত্যাশা করছিলাম। আর ধরুন আর অন্যান্য ক্ষেত্রে, যে ধরুন লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়ার জন্য যেটা করেছে, এটা খুব ভালো। আমদানি, সকল আমদানির উপরে 2.5% ট্যাক্স বৃদ্ধি করেছে, যাতে লোকাল ইন্ডাস্ট্রির সাথে যাতে প্রোটেকশন হয়, এটা ভালো। কাঁচামালের উপরে তারা যে সুবিধা দিয়েছে, এটা কাস্টম ডিউটি থাকবে না, এটা ভালো। কিন্তু 400-র উপরে আমেরিকান কোম্পানির প্রোডাক্টকে আমরা যে এখানে ছাড় দিয়েছি, এর মধ্যে আমাদের লোকাল ইন্ডাস্ট্রি কোনটা করতে পারে আমরা জানি না, কিন্তু এটা হয়তো চলে আসবে। যদি এটা ধরেন একটা জিনিস মেড ইন আমেরিকা, একটা মেড ইন বাংলাদেশ, মেড ইন ইন্ডিয়া এবং চায়না, প্রাইস কাছাকাছি হবে, আমাদের পারসেপশন কিন্তু ওইদিকে যাবে। লোকাল ইন্ডাস্ট্রিটা সুরক্ষা দেওয়াটা খুব জরুরি। জি, অবশ্যই। আমাদের কাছে কয়েকটি সংগঠন আছে যারা আসলে বাজেট প্রতিক্রিয়া দিয়েছেন, তাদের বাজেট নিয়ে ভাবনার কথা জানিয়েছেন। আমরা একটু দেখতে চাই, এবারের বাজেট ব্যবসা বান্ধব নয়, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ থাকলেও তা কিভাবে হবে সেটি স্পষ্ট নয়, এমন মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকিন আহমেদ। তার বক্তব্যটা শুনতে চাই। কেউ 100 কোটি টাকা ব্যবসা করে, আপনি ব্যবসা লাভ করেন আর লস করেন, 25 লক্ষ টাকা আপনাকে আগে কিন্তু কর দিতে হতো, সেটা 1 লাখ এখন 1 কোটি টাকা হয়ে গেছে।
সো ইট উইল হ্যাভ আ ভেরি ভেরি ব্যাড ইম্প্যাক্ট। আমরা কিন্তু মূল্যস্ফীতির কারণে এখন ভাই আপনি মূল্যস্ফীতি কমাবেন, যেটা আমাদের সবাই কিন্তু আমরা এক্সপেক্ট করছি। মূল্যস্ফীতি কমাতে গিয়ে যদি আপনি ইকোনমি বন্ধ করে দেন, তাহলে ওই যে মানে মাথা ব্যথা আমি মাথা কেটে ফেলে দিলাম, তোমাদের ব্যবসা করার দরকার নেই, তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। তো এটা তো ঠিক হচ্ছে না, ঠিক না? আমরা শুনছিলাম ব্যবসায়ীদের ভাবনার কথা। আমরা গতকাল সিপিডির যে বাজেট প্রতিক্রিয়া, সেখানে বলেছেন বিগত বাজেটের তুলনায় কিছুটা ইতিবাচক হলেও এবার বাজেট কাঠামোগত পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক, দুঃখিত, সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু দেখা যাচ্ছে যে পুরো একটা হোলিস্টিক ভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে, এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন এর কথা, সমাজের কথা বলা হয়েছে, সেইটার প্রেক্ষিতে সেটা উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। তৌফিক, আপনাদের প্রতিষ্ঠান থেকেই বলা হচ্ছে যে বাজেটের কাঠামোগত পরিবর্তন হয়নি, যেটা আশা করা হচ্ছিল একই কাঠামোর মধ্যে আছে। এই কাঠামোগত পরিবর্তনটা আসলে কেমন হতে পারতো সেটি শুনবো আপনার কাছ থেকে বিরতির পর। দর্শক, বাজেটের 16 আনায় নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বাজেটের 16 আনা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছি বাজেট আসলে কেমন হয়েছে, প্রত্যাশা কতটা পূরণ হয়েছে সেই বিষয় নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান এবং আছেন জুমে আছেন মুস্তাফিজুর রহমান, ব্যবসায়ী। আমরা একটু দেখতে চাই যে আসলে বাজেটের রেভিনিউগুলো কিভাবে আসবে সেগুলো নিয়ে আমাদের কিছু তথ্য আছে, যদিও এই তথ্যগুলো এরই মধ্যে আসলে আমাদের দর্শকরা হয়তো জেনেছেন। আমরা একটু দেখতে চাই যে সরকারের যে লক্ষ্যমাত্রা আমরা জানি 5,64,000, সেখান থেকে গত অর্থবছরের চেয়ে 71,000 কম আদায় হয়েছে। মানে আদায়ের দিকটা কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত 71,000 কোটি টাকা কিন্তু আমাদের ঘাটতি আছে। মানে এই লক্ষ্যমাত্রা, এবারের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 46,000 কোটি টাকা। এরপরে যদি আমরা দেখি, আমরা একটু দেখতে চাই যে এই যে এবারের যে খুব অনেক দাবি ছিল যে মূল্যস্ফীতির কারণে মানুষের কষ্ট কমানোর ক্ষেত্রে, সেই আশাটা কিন্তু পূরণ হয়নি। করমুক্ত আয়ের সীমা বাড়েনি, যদিও পরের 2 বছরের একটা প্রক্ষেপণ দেওয়া হয়েছে, কিন্তু তার চেয়ে এই বছরের যেই কমানোর ছিল সেটি কিন্তু করা হয়নি। এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের, তাদের ক্ষেত্রে এই করমুক্ত রাখা হয়েছে তাদেরকে, এটি একটি ভালো উদ্যোগ। এরপরে যদি আমরা দেখি, এবার একটি কাজ করা হয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য, যে ন্যূনতম কর সেটি কমানো হয়েছে, 3,000 থেকে 5,000 ছিল, সেটিকে 1,000 করা হয়েছে। সেক্ষেত্রে হয়তো অনেকে উৎসাহিত হবেন কর দেওয়ার ক্ষেত্রে। আর পুঁজিবাজারের জন্য বেশ কিছু প্রণোদনা আছে। আমরা দেখছি যে মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে কর্পোরেট কর হার 10% কমানো হয়েছে, এবং লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির যে ব্যবধান সেটিকেও 2.5% বাড়ানো হয়েছে। এরপরে যদি আমরা দেখি, এরপরে বেশ কিছু খাতকে করমুক্ত রাখা হয়েছে, যেখানে কৃষির আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আছে, প্রান্তিক পর্যায়ে খামারি এবং উদ্যোক্তাদের আয় 5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত, বেসরকারি চাকরিজীবীদের 5 লাখ টাকা পর্যন্ত, যেটি আগে 4.5 লাখ ছিল, সেটিকে করমুক্ত রাখা হয়েছে। চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে সেটি করমুক্ত রাখা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ, যেটি মুস্তাফিজ ভাই বলতে চাচ্ছিলেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেই টানাপোড়েন তৈরি হচ্ছে, সেটির কারণে সরকার যে নেগোসিয়েশনের সামনে বসবে, সেখানে তার পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু একটি পদক্ষেপ আমরা দেখছি, এবং খুবই ঢালাওভাবে দেওয়া হয়েছে। কিন্তু বেশিরভাগ পণ্যে 110টি পণ্যের সম্পূর্ণ আমদানি শুল্ক মওকুফ করা হয়েছে, শুল্ক কমানো হয়েছে 65টি পণ্যে, সম্পূরক শুল্ক আমরা দেখছি 9টি পণ্যের প্রত্যাহার হয়েছে, 442টি পণ্যের সম্পূরক শুল্ক হার কমানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসলে আমরা অনেক বেশি পণ্য আমদানি করি, সেটি আসলে এই না দেখলে হয়তো অনেকে আমরা জানতামই না যে এত পণ্য হয়তো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি, তবে হয়তো পরিমাণটা খুবই কম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র থেকে আমরা এখন, মোস্তাফিজ ভাই যেটি বলছিলেন যে ঢালাওভাবে যদি আমরা অনেক বেশি পণ্য, সবগুলো পণ্যকে এভাবে করমুক্ত করি, সেক্ষেত্রে কি আমাদের যে মানে লোকাল ইন্ডাস্ট্রি অনেকে ক্ষতিগ্রস্ত হবে কিনা?
না, যেইভাবে বিষয়টা হলো যে আমরা যেভাবে এটা করেছি সেইটা পরিপূর্ণভাবে আমার মানে বিজ্ঞানসম্মতভাবে হলো কিনা আর কি। মানে এখন যদি কেউ একজন চাপ দিয়ে এটা করেন তাহলে আমার আরও একটি যে বড় রপ্তানির বাজার আছে ধরেন ইউরোপিয়ান ইউনিয়ন, তারা যদি একই রকমভাবে আমাদের সাথে আচরণ করতে চান তখন এই বিষয়টিকে আমরা কিভাবে নিব? যেটা দেখেন আসিয়ান দেশভুক্ত যে একসাথে অনেকগুলো দেশ আছে, তারা বলেছেন যে তারা যেই আলোচনাটাই করবেন এটা জোটবদ্ধভাবে করবেন। আমার কাছে মনে হয়েছে যে এটা একটু বেশি দ্রুত তৈরি করা হয়েছে। এখনও জুন মাসের ভিতরে যেই সময়টা আছে এইটাকে বিবেচনায় নিয়ে অন্য দেশগুলোর সাথে মিলিয়ে আমরা জোটের ভিতরে থেকে একসাথে আলোচনা করবার সুযোগ আছে কিনা সেই ধরনের পদক্ষেপগুলোকে ভাবা যেত। সার্বিকভাবে তো আমার যুক্তরাষ্ট্রে এমনিতেও কিন্তু আমরা বড় একটা শুল্ক দিয়ে ঢুকি, সুতরাং এইটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমার নেগোসিয়েশন দেশের ভিতরে হবে। এই শুল্ক মানে কমিয়ে দেওয়ার ফলে শুধুমাত্র আমাদের একটা দেশ থেকেই এটা হবে তা না। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমার পুরোটাই তো এলডিসি গ্র্যাজুয়েশনের মধ্যে সামনে আমার এমনি কাঠামোতে আস্তে আস্তে করে উদারীকরণ করতে হবে, এটাকে তার অংশ হিসেবে দেখার কোনো সুযোগ ছিল কিনা, আমার ওই প্রায়োরিটির জায়গাগুলোর ভেতরে কোনো পার্থক্য আছে কিনা, এটাকে কি আমি আলাদাভাবে আইসোলেটেডভাবে দেখলাম, নাকি আমার যেই ধরনের আমরা বিনিয়োগ চাচ্ছি যে জায়গাটাতে আমরা দেশি বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে আমার দেশের ভেতরের যেই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো বা আমার এমপ্লয়মেন্টের সিদ্ধান্তগুলো সেইটার সাথে বিবেচনা করে চাচ্ছি কিনা সেইটা খুব স্পষ্ট না। সুতরাং একটা নতজানু অ্যাপ্রোচের ভিতর দিয়ে এই প্রক্রিয়ায় যাওয়াটা এইটা আমি মনে করি যে এটা বড় করে আলোচনা হয়নি। যেটা সার্বিকভাবে আপনি যেটা জিজ্ঞেস করছেন যে আপনার পলিটিক্যাল অ্যান্ড নন পলিটিক্যালের ভিতরে কিনা, সেটা হলো এই ধরনের প্রক্রিয়ার ভেতরে দেখেন সামনে 1 বছরের জন্য বাজেট দেওয়া হচ্ছে। এই পুরো প্রক্রিয়াটা আদৌ রাজনৈতিক দলগুলো সহ বড় পরিসরে সরকার আলোচনার ভিতরে এনেছেন কিনা সেইটা নিয়েও কিন্তু এখন প্রশ্ন আছে। রাইট। আরেকটি প্রশ্ন যেটি এই যে কর্পোরেট কর দুঃখিত মানে করমুক্ত আয়ের সীমা যেটি বাড়ানোর দাবি ছিল সেটি কি আসলে বাড়ানো যেত না? মানে এখনকার যে পরিস্থিতি সেখানে তো মানুষ তো আসলেই চাপে আছে, তো এই মানুষকে কিছুটা রিলিফ দেওয়া সাধারণ মানুষকে সেই সুযোগটা কি আসলে সরকারের ছিল না? দেখেন উনি যেভাবে বলেছেন যে কিছুটা গতানুগতিক কেন বলছে, আমরা একইভাবে বলেছেন যে মূল্যস্ফীতির কারণে রিলিফ দেওয়ার কারণে এটা বাড়ানো হলো, এই ভাষাটা একেবারেই সরকারি ভাষা আর কি। হ্যাঁ, তো এই সরকারের কাছে তো ভিন্ন ধরনের প্রত্যাশা আছে এবং খুবই স্বাভাবিক সামনে যে অর্থ বছর আসবে তার উপরে যে আয় হবে সেটার জন্য হবে। এই পরিবর্তনটা গত অর্থ বছরে আমরা যখন নতুন আয় করের ভিতরে গেছি এবং ওই ট্রানজিশনটার সময় এটা করা হয়েছিল। এখন যেই সময়ের জন্য আপনি এই সুবিধাটি দিলেন 2 বছরের জন্য প্রেডিক্টেবিলিটি দিলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো, কিন্তু একই প্রশ্ন থাকবে আর কি। একটা থাকবে হলো যে আপনার এই সুবিধাটা দেওয়ার ফলে আমি যেটা প্রথমেই বলেছি যে আমার মধ্যবিত্ত শ্রেণী যেটা করদাতা মধ্যবিত্ত শ্রেণী যেটা আছে তারা এটা সুবিধা পাবেন না, এবং তাদের থেকে যদি তুলনামূলক বিচার করি তাহলে ধনী মানুষের চাইতে ওই মধ্যবিত্ত শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত যদি আমরা দেখি তাহলে এই প্রক্রিয়াটার ভেতরে যেহেতু যে সময়টায় কর দেওয়া হবে এবং তারপরের বছরে যে সময় কর দেওয়া হবে যদি ধরে নেওয়া হয়, এবং কালকের আলোচনার প্রেক্ষিতে যেভাবে বড় করে অধিকাংশ রাজনৈতিক দল বলেছেন দ্রুত নির্বাচন চায়, বাকি যেই রাজনৈতিক দল আছে তাদের আলোচনা থেকেও বোঝা যাচ্ছে যে এই অর্থ বছরের ভিতরে সামনে যে অর্থ বছর আসতে যাচ্ছে তার ভিতরে নির্বাচন হবে। নতুন রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কি ভাবছেন, যারা এটার ভিতরে ইলেকশন করবেন, যারা সামনে ক্ষমতায় আসতে পারেন, তাদের দৃষ্টিভঙ্গির কোনো বিষয় আছে কিনা এই জিনিসগুলোকে নেওয়া উচিত ছিল। আমি মনে করি যে এই আলোচনাটা হয় নাই। এখন সরকারের পক্ষ থেকে একটা বাজেট উপস্থাপন করা হয়েছে টেলিভিশন বেতারের মাধ্যমে। এখন সেই বাজেটের যে আলোচনা এটা 10 দিনের ছুটির একটা ফাঁদেও পড়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে এই বাজেট সম্পর্কে ফিডব্যাক নেওয়া এবং সেইটাকে গ্রহণ করে বাজেট সংশোধন করলে কি ধরনের অ্যাডজাস্টমেন্ট হবে এই বিষয়টার জন্য তাদের প্রস্তুতি কি,
এইটা বাজেটে বলা হয়নি। আজকে একটা তো প্রেস ব্রিফিং করবেন আমি যতটুকু শুনেছি, আমরা নিশ্চয়ই আরো বিস্তারিত তখন সেইটায় উনি বলবেন কিনা সেই প্রত্যাশাও থাকতে পারে। নিশ্চয়ই সাংবাদিকদেরও অনেক প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের ভিত্তিতে হয়তো উনি অনেক কিছু পরিষ্কার করবেন। আমাদের কাছে ব্যবসায়িক সংগঠন বিজিএমই এর একটি বাজেট প্রতিক্রিয়া আছে। তারা বলছেন যে বাজেটে বৈশ্বিক রপ্তানি বাজার ধরা, ট্যারিফ মোকাবেলা এবং শিল্পে জ্বালানি নিরাপত্তায় স্পষ্ট দিক নির্দেশনা চেয়েছেন তারা বিজিএমের পক্ষ থেকে। তারা বলছেন যে সামনের দিনে যাতে ব্যবসা বড় করতে পারেন, রপ্তানি বাড়াতে চান, সেজন্য সরকারের কাছ থেকে আরো সহযোগিতা চান। যদি আমরা আমাদের ফিসক্যাল সাপোর্টটা ইন টার্মস অফ আমাদের ক্যাশ ইনসেন্টিভ, ইন টার্মস অফ আমাদের সোর্স ট্যাক্স রিডাকশন যদি পেতাম, ইট উড হ্যাভ বিন আ বিগ সাপোর্ট। বাট আশা করি যে এটা যদি আমরা রিচ করাতে পারি, এই ধরনের মেসেজ যদি এটা আমাদের সরকার এটা নিয়ে কাজ করার সুযোগ পায় আগামীতে, তাহলে আমরা একটা ভালো রকম সাপোর্ট পাবো যেটা বিজনেস ফ্রেন্ডলি একটা বাজেটের দিকে যেতে পারে। যে আমি এই প্রশ্ন ধরেই আমরা মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই যে এই যে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আরও বেশি স্পষ্ট দিক নির্দেশনা আশা করছেন ব্যবসায়ীরা, মানে সামনের দিনে রপ্তানি বাড়ানোটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। কারণ আমরা জানি যে রেমিটেন্সের প্রবাহ যেমনটা বাড়ছে, রপ্তানির জায়গাটাতে আমরা সেভাবে হয়তো করতে পারছি না, কারণ আমাদের রিজার্ভ বাড়ানোর একটি প্রচেষ্টা আছে। সেই জায়গাটাতে রপ্তানিকে আরও কিভাবে ফ্যাসিলিটেট করা যেত বাজেটে, বা এখনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। দেখুন, রপ্তানির কথা যখনই আসবে তখন কিন্তু আপনার আন্তর্জাতিক বাজারে এর প্রতিযোগিতায় আমাদের টিকে থাকা না থাকার প্রশ্ন আসবে। আমরা যেটা রপ্তানি করি তার 80% হলো একটা পোশাক শিল্প থেকে যাচ্ছে। এই বাজেটে যেটা বিভিন্ন আলোচকদের মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছে সেটা হলো, আপনি যদি রিফর্মটা যদি যেটা অনুপস্থিত, যে একটা সুনির্দিষ্ট যে স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা যে আমি কোন কোন খাতকে রপ্তানির সক্ষমতা বাড়ানোর জন্য আমি সরকার হিসেবে আমি গুরুত্ব দিয়েছি, যেখানে সরকার এই বিনিয়োগটা করবে এবং বেসরকারি খাত এই বিনিয়োগ করে সক্ষমতা বৃদ্ধি হবে, যার মধ্য দিয়ে আমাদের রপ্তানিতে আমাদের দেশীয় কোম্পানিগুলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। এবং সেগুলো কি পণ্য হতে পারে, এই যে একটা একটা করে ধরে রপ্তানির জন্য আমরা এই করছি, লোকাল ইন্ডাস্ট্রির জন্য এই করছি, এবং সরকারি বিনিয়োগটা এখানে হবে, বেসরকারি বিনিয়োগটা এখানে হবে, ইনস্টিটিউটগুলো যেগুলো আমাদের শেষ হয়ে যাওয়ার পথে, দুর্নীতি দমন কমিশনের কথা বলা হয়েছে, বাজেটে আসছে, কিন্তু আমাদের এই প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, যে সরকারি যেগুলোর সেবা বেসরকারি প্রতিষ্ঠান নিয়ে তার ব্যবসায়িক অগ্রগতি হয়, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি রিফর্ম, মানে কি আমার আগে ছিল এই, আমি বর্তমানে এই করছি, সেটা আমাদের করার এখনো সুযোগ আছে। যেহেতু বাজেটটি সংসদ হবে না, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দ, যেমন আজকে টেলিভিশনে যেগুলো কথা হচ্ছে, আমি সরকার নিশ্চয়ই তার নির্দিষ্ট একটা বিভাগ এগুলোকে বিবেচনায় নিচ্ছে, নিবে, শুনবে। এর মধ্য দিয়ে এই স্ট্রাকচারাল রিফর্মের যে জায়গাটা, যেটা খুবই জরুরি, যে আমরা এই ইনস্টিটিউটগুলো আমরা ঠিক করতে চাচ্ছি, এবং ফান্ড ম্যানেজমেন্ট, যে আমাদের যে সরকার, মানে কি তার যে ইনকামের জায়গাটাই হলো এনবিআর, নন এনবিআর, এবং তার ব্যয়ের জায়গাটা হলো উন্নয়ন খাত আর হলো ধরেন পরিচালনা খাত এবং বাইরে কিছু, সেখানে সুনির্দিষ্টভাবে আমি এই জায়গায় আমি ব্যয় সংকোচন করেছি। কিন্তু বিনিয়োগ সংকোচন যদি করেন, সংকুচিত অর্থনীতি করলে তো আপনার প্রবৃদ্ধি কমে যাবে, এবং তাই কমেছে। তো সব মিলে আমি যদি বলি, এখনো আমাদের সময় আছে, আমরা কিছু খাত চিহ্নিত করে দেই, যেটা মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় একদম নাম্বার 1-এই বলেছে, যে আমরা অগ্রাধিকার খাতকে আমরা নিয়ে আসছি। তাহলে অগ্রাধিকার খাতগুলোর মধ্যে আপনার সুস্পষ্ট সেক্টর বলে দিতে হবে, যে এখানে বেসরকারি বিনিয়োগ এই পরিমাণ করতে চাই এই সেক্টরে, এবং তার সুবিধাটা এই, এবং এত মানুষের কর্মসংস্থান হবে। এই যে পরিমাপযোগ্য একটি বিষয় আমাদের এখানে অনুপস্থিত আছে। আমরা করেছি কিনা, একটু আগে যেটা আলোচনা হলো, যে আমরা কি অন্য দেশের প্রয়োজনে বাজেট করলাম, যে এগুলোকে ডিউটি ফ্রি করে দিচ্ছে, এটা আমাদের অঙ্ক দ্বারা প্রমাণিত হয়েছে কিনা যে এগুলো আমাদের দিলে আমাদের দেশের লাভ হবে, সেটা হওয়া দরকার। অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে। দর্শক, সময় হচ্ছে আরো একটি বিরতির, ফিরছি একটু পর।
আবারও আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। যেটি নিয়ে কথা বলছিলাম যে যেটি সিপিডির পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল, ফাহমিদা খাতুন যেটি বলছিলেন যে বাজেটের যে কাঠামো কোনো পরিবর্তন হয়নি, আসলে কাঠামোগত কেমন পরিবর্তন হতে পারত? দেখেন, 2-3টা বিষয় খুব স্পষ্ট ছিল। একটা হলো যে আমরা কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে অনেক বেশি দেখে যাচ্ছিলাম যে যেই খাতগুলো অনেক দিন ধরে অবহেলিত ছিল, ধরেন সামাজিক খাতগুলো, শিক্ষা স্বাস্থ্যের মতন, সেখানে কিছুটা একদিনে তো আর আমূল পরিবর্তন করা যায় না, কিন্তু একটা বড় ধরনের সেইখানে কোনো একটা চেঞ্জ আনার প্রক্রিয়াকে শুরু করা যায় কিনা, কিন্তু সেইগুলোর ভিতরে খুব বড় শিফট হয়নি। গত বছরের বাজেটের সাথে যদি এই বছরের বাজেট তুলনা করেন তাহলে এটার ভিতরে খুব একটা চেঞ্জ নাই। আপনি দেখবেন যে একই রকমভাবে উপস্থাপনের ভিতরে আছে যে কিছু কিছু জায়গায় অদ্ভুত অদ্ভুত অ্যালোকেশন দেওয়া থাকে, যেমন সরকারের ইকুইটি বিনিয়োগ। যে সময় সরকারের সত্যিকার অর্থে আর্থিক মানে পরিস্থিতি, তার সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে, তখন এই ধরনের জায়গায় বরাদ্দ রাখার প্রয়োজন নাই। যেই বাজেটের যেই রাজস্ব সংগ্রহের জায়গা, সেই রাজস্ব সংগ্রহের ভিতরেও আপনি দেখেন একই রকমভাবে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স দুইটাকে সমভাবে যেই অতিরিক্ত বাজেট মানে অর্থটা আসবে সেইভাবে নিয়েই কিন্তু এটা প্রক্ষেপণ করা হয়েছে, এবং আবারও একটা সেই 25-30% মতন করে আসবে, এবং তারপরে দেখানো হচ্ছে যে পরের 2 বছরের যে প্রক্ষেপণ আছে ওইটাকে খুব সামান্য সামান্য করে বাড়বে। সর্বশেষ যদি বলি যে একই ধরনের যেরকম আপনার কর কাঠামোর ভিতরে ঠিক আপনি কোনো স্ট্র্যাটেজিক পাবেন না, জায়গা পাবেন না। খুব বড় করে যদি আপনি বলেন যে আপনার কর সে একই রকমভাবে কালো টাকা সাদা করার কতগুলো সুবিধা রাখা হয়েছে, কিছু দ্রুত আপনার যেই ব্যবস্থা নেওয়ার সেই ধরনের কোনো ব্যবস্থা নেওয়ার জন্য ছুটে গেছেন, সেই কাঠামোগত জায়গাগুলোকে খুব পরিষ্কার করে বলা হয়নি। যেই বিষয়টি নাই, দেখেন একটা বড় পরিবর্তনের ভিতরে দেখেন যে কতগুলো জায়গায় আপনি কর ছাড় দেওয়া হয়, কত টাকা দেওয়া হয়, এই আলোচনা বড় করে IMF এর সাথে হচ্ছে। সেইটার ব্যাপারে উনারা কিন্তু কোনো স্পষ্ট হিসাব দেন নাই। যেমন এখনও যেটা আছে 22 সালের ডেটা ব্যবহার করা হয়েছে ওনাদের যে পলিসি স্টেটমেন্ট আছে সেটার ভিতরে, তো 22 সালের পরে 23 হয়ে গেছে, 24 হয়ে গেছে। এইটার তো আসলে মানে একটা পরিবর্তনের দরকার ছিল, কিংবা সামনের অর্থ বছরের যখন আপনি প্রক্ষেপণটা করছেন সেইটা করছেন না। আমি একটু শেষ একটা বাক্য দিয়ে শেষ করছি। যেমন ধরেন যে আপনি যেই উৎসে করগুলোকে বিভিন্নভাবে যে আলোচনা করছিলাম, 1% নেওয়া হলো, আপনি কমিয়ে দিলেন, এইটার পিছনে আসলে কোনো কারিগরি ব্যবস্থা ছিল কিনা, যে আসলে এই ধরনের কোম্পানিগুলো কতখানি লাভ করে, যেইটার ফলে তারা আসলে ধরে নিতে পারেন যে এই অগ্রিম করটা একটা যৌক্তিকভাবে হয়েছে, এটা তার মূলধন বা তার যে ক্যাশ ফ্লো করার জন্য করা হবে না, সেই জায়গাগুলো খুব পরিষ্কারভাবে নাই নীতি কাঠামোর। আমরা একটু দেখতে চাই যে বরাদ্দের জায়গাটা কোন খাতে কেমন বরাদ্দ, আমাদের কাছে যে তথ্য আছে একটু দেখতে চাই। যে মানে জনপ্রশাসন খাতে আমরা দেখছি 23% উপরে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা কার্ডগুলো ভালোভাবে দেখতে পারলে স্থানীয় সরকারে দেওয়া হচ্ছে 5.5% বেশি, প্রতিরক্ষা খাতে 5.2%। এরপরে যদি আমরা দেখি জনশৃঙ্খলা ও নিরাপত্তা 3.5, শিক্ষায় বাজেট 14% বাজেট, এটি শিক্ষা ও প্রযুক্তি, শিক্ষার মধ্যে প্রযুক্তির একটা বড় অংশ আছে। এবং স্বাস্থ্য খাতে আসলে বাজেট বরাদ্দ কিন্তু বাড়ানো হয়নি, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আমাদের সাথে ভারতের এক ধরনের ভারতে আমরা যেতে পারছি না চিকিৎসার জন্য, কথা হচ্ছিল যে আমরা আমাদের সক্ষমতা অর্জন করা। সামাজিক নিরাপত্তা খাতে কিছুটা বাড়ানো হয়েছে, যদিও বরাদ্দ বাড়ানো হয়নি, কিন্তু সুযোগ সুবিধার দিক থেকে বাড়ানো হচ্ছে, কারণ অনেকগুলো অপ্রয়োজনীয় প্রকল্প সেখান থেকে বাদ দেওয়া হয়েছে। গৃহায়নে 0.7। এরপরে যদি দেখতে চাই বিনোদন, সংস্কৃতি, বিদ্যুৎ এবং জ্বালানিতে বরাদ্দ এবারও বাড়ছে কিছুটা। কৃষিতে বরাদ্দ বাড়ানো হয়েছে, এটি একটি ভালো বিষয়, 5.9%। এরপরে যদি আমি দেখি শিল্প এবং অর্থনৈতিক সেবা, পরিবহন খাতে বরাদ্দ, বড় ধরনের বরাদ্দ রাখা হয়েছে এবারও 9%-এর বেশি। আর তো এই যে বরাদ্দের জায়গাগুলোতে আমরা একটু জনাব মোস্তাফিজুর রহমানের কাছে যদি যাই, যে আপনি বলছিলেন যে কৃষি এবং অন্যান্য যেসব অগ্রাধিকার খাত, যেটি আসলে আমরা বাজেট বক্তৃতায়ও দেখেছি, কৃষিতে বরাদ্দ বাড়ানো হয়েছে, কিন্তু সেই বরাদ্দ আমরা দেখেছি কৃষির ক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে প্রচুর অনিয়ম হয় সেই বরাদ্দগুলো ব্যয় করার ক্ষেত্রে। সেই জায়গাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা সামনের দিনে আমাদের জন্য চ্যালেঞ্জ, সেখানে সরকারের করণীয় কি আছে?
কৃষির বরাদ্দটা আমরা কোন জায়গায় বেশি দিচ্ছি সেটা যদি আপনি দেখেন, তাহলে আমরা রাসায়নিক সার আমদানিতে সর্বাধিক পরিমাণে টাকা যায় এবং এখানে ভর্তুকি দিতে হয় একটা অনেক বড় অংশে। এই জায়গাতে আমাদের যে আমরা যে রিফর্মের কথা বলছি, আমরা যে অগ্রাধিকার খাতের কথা বলছি সবাই, এবং মাননীয় উপদেষ্টা মহোদয় বলছে যে এটা গুরুত্বপূর্ণ, তাহলে কৃষির এই যে ভর্তুকি নির্ভর যে একটা ব্যবস্থাপনা, তাও আবার অন্য দেশের ফ্যাক্টরিকে আমরা ভর্তুকি দিচ্ছি, এর একটা সুরাহা হওয়া দরকার। এর বিকল্প কি হবে এবং এই ভর্তুকি আমরা কতদিন দেব, আবার এলডিসির পরে যে আমাদের কি দাঁড়াবে, এটা সুস্পষ্টকরণটা খুবই দরকারি, যেটা কৃষি মন্ত্রণালয়ের বাজেট আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা রাসায়নিক সারের মধ্যে ধরেন টিএসপি, এমপি এবং মিউরেট অফ পটাশ। টিএসপি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, এখানে রক ফসফেট লাগে, ফসফরিক অ্যাসিড লাগে। রক ফসফেট আমরা গত 35 বছর যাবত আমরা দেখা যাচ্ছে একটা দুইটা ব্যক্তি এখানে সাপ্লাই দিচ্ছে, এবং এটার যে মূল্য সেটা যৌক্তিক হচ্ছে কিনা, এটা পাকিস্তানে আছে $180 পার মেট্রিক টন, শ্রীলঙ্কায় আছে $180 পার মেট্রিক টন, চায়নার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ওরা রপ্তানি করে না, তাদের সঙ্গে যদি আমরা এটা নিয়ে আসতে পারি, আমরা কত করে আনছি আর আন্তর্জাতিক বাজারের দামটা কি, এবং আমাদের টিএসপি ফ্যাক্টরি আমাদের কেন লস করতেছে, এগুলো হলো আপনার রিফর্মের ফান্ডামেন্টাল থিংস। আমরা ইউরিয়া সার আমাদের কাঁচামাল আমরা অন্য দেশের ফ্যাক্টরির সঙ্গে চুক্তি করেছি, আমরা সেটা কি চুক্তি আছে, সেই চুক্তি আমরা কি ডলারে আমদানি করছি, মেড ইন বাংলাদেশ, আবার এলসিও যাচ্ছে সেই কোম্পানিতে কিনা, এগুলো সবাই জানে, তবু আপনারা আরেকবার এগুলোতে দেখার বিষয় আছে। আপনি টিএসপি, তারপরে মিউরেট অফ পটাশ, যেটা পুরোপুরি মিনারেলস, যেটা আমাদের দেশে বানানো সম্ভব না, আমরা হয়তো ওই দেশে যদি সুদূর প্রসারী যেখানে যে মিনারেল যেখানে আছে সেখানে বিনিয়োগ করে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হতে পারে, তাও আমাদের কস্ট কমবে। এই যে ধরুন রিফর্ম বলতে যেটা বোঝায় সেটা হলো আপনার এই যে কৃষির উপকরণের মধ্যে, এটা যেমন পেস্টিসাইড একটা সবচেয়ে সহজ প্রযুক্তির একটা জিনিস, আমরা প্রায় 90% আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। আমরা বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যে কত চেষ্টা করতেছি, এটার রিফর্মটা হয় না। জি, জনাব মোস্তাফিজুর রহমান, আমরা যে বুঝতে পেরেছি, আমরা আলোচনা একেবারে শেষের দিকে, আমি শেষ করতে চাই জনাব তৌফিক, যে সরকারের যে বরাদ্দ দেওয়া হয়েছে এবারের বরাদ্দের ক্ষেত্রে আমরা খুব বেশি পার্থক্য দেখছি না, আগের বরাদ্দগুলো যেমন হচ্ছে কাছাকাছি হচ্ছে, এটি কি ঠিক আছে কিনা এখনকার বাস্তবতায়? না, একটা হলো যে নতুন অনেক প্রকল্প আসে নাই, সুতরাং আপনি উন্নয়ন আসলে ইনক্রিমেন্টালি যদি বলি আমরা, একটু ভালো করতে হলে আপনার ওই জায়গাটাই করতে হবে, খুব আর্থিক সক্ষমতাও নাই, সুতরাং ওই জায়গাটাতে বাধা পড়ে গেছেন। কিন্তু অন্যদিকে আমার যেই পরিচালন ব্যয় এইটা অনেক বেড়ে গেছে, এইটাকে কন্টেইন করার কোনো রকম ব্যবস্থা ওনার নেওয়া হয়নি, ফলে খুব গতানুগতিক জায়গার বাইরে এটা আসলে আসার সুযোগ হয়নি। এবং যেই বরাদ্দটা দেওয়া হয়েছে, দিন শেষেও যে বাজেটটা হবে, আমি বলবো যে অনেক সময় তো আমরা আলোচনা করি, আজকে থেকে 3-4 মাস পরে যখন এই অর্থ বছরের বাজেটটা শেষ হবে, তখন এই প্যারামিটারগুলোকে যদি আপনারা আরেকবার দেখেন, যেই আপনি ভাগ দেখছেন, যেই প্রবৃদ্ধি দেখছেন, যে কোনটায় ভালো করছে কোনটায় মন্দ করছে, প্রকল্প কয়টা শেষ হলো কয়টা হলো না, তখন দেখবেন যে এই পুরো চিত্রই বদলে যাবে। আমার মনে হয় ওই জায়গা থেকে আমরা বলেছি যে কাঠামো থেকে বের হয়নি, যে এটা দুটো গরু থাকে আর কি, একটা কাগজে কলমে এক ধরনের গরু থাকে আর খোয়ারে আর এক ধরনের গরু থাকে। এই প্রক্রিয়াটা শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলেই। এটার থেকে মানে আমার যে কাগজের যে বাজেট আর আমার প্রকৃত যে বাজেট বাস্তবায়ন হয়, তার ভিতরে দূরত্ব বাড়তে বাড়তে এখন অনেক বড় হয়ে গেছে। এই বাজেটের ভেতরেও সেই জায়গাটাতে কারেক্টনেস আনার ক্ষেত্রে যতখানি এটার চেষ্টা থাকা উচিত ছিল, ওইটা অতখানি হয় নাই। মানে আপনি একটা জাস্ট সিম্পল উদাহরণে আপনি এটা বুঝতে পারবেন, সেটা হলো যে এডিপি যখন ওনার সংশোধিত এডিপি করলেন, ওনারা কিন্তু জানতেন যে এডিপির সংশোধন যেইটা করেছেন এটার থেকে অনেক নিচে হবে। যদি আজকে জুন মাসের 2 তারিখ, আজকে থেকে যদি আপনারা 1-1.5 মাস পরে যখন আমরা হিসাবটা পাবো, আপনি যদি একই রকমভাবে আমাদেরকে ডাকেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে ওই দিন বসে আপনারা কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন, আমার ধারণায় আপনারা বুঝতে পারবেন। আমাকে আমাদের অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, তার সাথে যখন কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই যে সবাই বলছে বাজেট ছোট করা হয়েছে, কিন্তু সেটি আসলে একটি অবাস্তব
নাম্বারের উপর ভিত্তি করে সেটিকে বলা হচ্ছে, মানে আগের বছরগুলোর সাথে, মানে রিয়েল বাস্তবতার সাথে মিল রেখে আসলে বাজেটের আকারটা করা হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তৌফিক ইসলাম খান। আমরা ধন্যবাদ জানাচ্ছি জনাব মুস্তাফিজুর রহমান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বাজেটের 16 আনায় আপনারা আমাদের সাথে পুরো 2 সপ্তাহ ধরে ছিলেন। আজকে আমাদের বাজেটের 16 আনার শেষ পর্বে আপনারা থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।